সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস ও তার চিকিৎসা, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ 1976 সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এবং তার কী কী চিকিৎসা রয়েছে। স্যার, ডায়াবেটিস এটি তো বর্তমান সময়ে একেবারেই খুব কমন একটি রোগ এবং মোটামুটি সব পরিবারেই অনেকেই এই রোগে আক্রান্ত। স্যার, প্রথমেই জানতে চাইবো ডায়াবেটিস এটি বলতে কি বোঝায়? ডায়াবেটিস খুব কমন একটা রোগ বাংলাদেশে। প্রায় অফিসিয়ালি 84 লক্ষ মানুষ বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত এবং আনঅফিসিয়ালি ডাবল হতে পারে, কারণ 50% মানুষ জানে না যে তার ডায়াবেটিস রয়েছে। তো ডায়াবেটিস হচ্ছে যে সহজ বাংলায় আমরা যদি বলি যে শরীরে ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন অকার্যকর হয়ে যাওয়ার কারণে রক্তের যে সুগার অথবা রক্তের চিনিটা বেশি হয়ে যাওয়া, এবং এই যে রক্তের সুগারটা বেশি হয়ে গিয়ে আমাদের চোখ, কিডনি, হার্ট, ব্রেইন এখানে যে ক্ষতি করছে তারই একটা সমন্বিত প্রবলেমের নামই হচ্ছে ডায়াবেটিস। তো এই ইনসুলিন সিক্রেশন যে হয় সেটি আমাদের শরীরের কোন অর্গান থেকে হয় এবং এই ইনসুলিনের ভূমিকা কতটুকু? ইনসুলিন তৈরি করার জন্য আমাদের শরীরে একটা কারখানা রয়েছে। এই কারখানাটার নাম হচ্ছে অগ্নাশয়, যেটাকে ইংরেজিতে আমরা প্যানক্রিয়াস বলে থাকি। সেই অগ্নাশয়ের শেষের দিকে টেইল বলি আমরা, সেখানে একটা আমাদের যন্ত্রাংশ থাকে, সেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকেই ইনসুলিনটা তৈরি হয়। এবং ইনসুলিনের ভূমিকা যদি আপনি জানতে চান, আমাদের শরীরের খাদ্য যেগুলো রয়েছে, বিশেষভাবে যদি আমরা বলে থাকি যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য, সেই খাদ্যের অ্যাসিমিলেশন বলি যেটাকে আমরা, যে এটার যে হজম হওয়া বলেন অথবা এর যে শরীরের মধ্যে যে কাজে লাগা এবং এর যে বিপাক ক্রিয়া, এগুলোর যে মেকানিস্ট, তার নামই হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ছাড়া আসলে লাইফ ইজ ইম্পসিবল। কারো শরীর থেকে যদি আপনি ইনসুলিন বাদ দিয়ে দেন তাহলে সে 2 দিনের মধ্যে মারা যাবে। ডায়াবেটিস মেলাইটাস একে যদি আমরা শ্রেণীবিন্যাস করতে চাই তো কি কি ধরনের টাইপস রয়েছে? ডায়াবেটিস যদি আমরা ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা 4 ধরনের ডায়াবেটিস বলবো যেটা বাংলাদেশে রয়েছে। একটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস, বেসিক্যালি এটা শিশুদের হয়ে থাকে, এবং ফরচুনেটলি বাংলাদেশে এই টাইপ 1 ডায়াবেটিসের সংখ্যা, যেটা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, সেটার সংখ্যা শতকরা 5 ভাগ মাত্র। 95 ভাগই হচ্ছে আরেকটা ডায়াবেটিস যেটার নাম হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আপনারা দেখে থাকেন যে মোটা হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, ভুঁড়ি বের হয়ে আসতেছে এবং তার ডায়াবেটিস হচ্ছে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা বাংলাদেশে 95%ই টাইপ 2 ডায়াবেটিস। এবং আরও কিছু ধরনের ডায়াবেটিস আছে, আরও 2 ধরনের ডায়াবেটিস। একটা ডায়াবেটিসকে বলি আমরা গর্ভকালীন ডায়াবেটিস, যেটা গর্ভে সন্তান আসলে সাধারণত 24 থেকে 28 সপ্তাহে গিয়ে যে ডায়াবেটিসটা হয় সেটাকে বলি আমরা গর্ভকালীন ডায়াবেটিস বা GDM। আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটা অন্যান্য রোগের কারণে অথবা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে হয়, আপনি জানেন, যেমন হচ্ছে স্টেরয়েড। আমরা বাতের ব্যথার জন্য, শ্বাসের জন্য, চামড়া ফর্সা করার জন্য, মোটা হওয়ার জন্য, রুচি বাড়ানোর জন্য ঔষধের দোকান থেকে নিয়ে আমরা খেয়ে থাকি। সেই ঔষধটার নাম হচ্ছে স্টেরয়েড, এবং এটার সিরিয়াস সাইড ইফেক্ট তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস। তাইলে এটা আরেক ধরনের ডায়াবেটিস যেটাকে আমরা বলি আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস। তাইলে আপনি বুঝতে পারলেন 4 ধরনের ডায়াবেটিস, টাইপ 1, টাইপ 2, গর্ভকালীন ডায়াবেটিস এবং আদার স্পেসিফিক। যারা টাইপ 1 ডায়াবেটিসে ভোগেন এর কি কারণ রয়েছে? শুরু থেকে যদি আমি বলতে চাই যে আপনি দেখেন না, সরকার প্রচার করছে, ডাক্তাররা প্রচার করছে, আপনারাও প্রচার করছেন মিডিয়া থেকে, যে প্রথম 6 মাস অবশ্যই মায়ের বুকের দুধ পান করাতে হবে, টিন জাতীয় দুধ, গরুর দুধ খাওয়ানো যাবে না। এই যে এখানে যে শুরু হচ্ছে, কেমন, গরুর দুধ যদি প্রথম 6 মাস বাচ্চা খায় তাহলে কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, অ্যান্টিবডি তৈরি হয় এবং বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়। এটা টাইপ 1 ডায়াবেটিসের কিন্তু একটা কারণ। হ্যাঁ,
তো শিশুদের টাইপ 1 ডায়াবেটিস হয় এবং টাইপ 1 ডায়াবেটিসে আমাদের যে বিটা সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় এই অগ্নাশয়ের এই অংশটা নষ্ট হয়ে যায় এবং শিশু সারা জীবনের জন্য আসলে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস হয়ে যায়। অত্যন্ত মারাত্মক ধরনের ডায়াবেটিস। অত্যন্ত মারাত্মক। কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন টাইপ 1দের জন্য এবং আমাদের যে সমাজ কল্যাণ অধিদপ্তর রয়েছেন, আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালে কিন্তু ফ্রি ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করেছেন টাইপ 1দের জন্য। এটা গভর্নমেন্টের অনেক বড় একটা প্রজেক্ট এবং অনেকেই লাভবান হচ্ছে। ভালো একটি সুখবর আমাদের জন্য। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস এর কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? টাইপ 2 ডায়াবেটিস আসলে দুটো কারণ বলবো, একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। জেনেটিক্স হচ্ছে সাপোজ আপনি আপনার বাবা মার কাছ থেকে পাচ্ছেন, বাবা মার মধ্যে যদি একজনের ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে 10%। কিন্তু বাবা মার মধ্যে যদি দুজনেরই ডায়াবেটিস থাকে তাহলে এই চান্সটা হয়ে যায় 60%। তাহলে দেখেন হিউজ একটা রিস্ক ক্যারি করছে বাবা মা দুজনের যদি ডায়াবেটিস হয় তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে জেনেটিক্স, নন মডিফাইবল, আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা এই রিস্ক আপনার আছে। আরেকটা হচ্ছে আমাদের নিজেদের দোষ, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমরা বলে থাকি যে আমরা খাচ্ছি কিন্তু এক্সারসাইজ করছি না, আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ছে। আমরা ঘুমাচ্ছি কম রাতের বেলা, অনেক ব্যস্ত থাকছি, ফোন অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা কাটাচ্ছি সময়, স্ট্রেসফুল লাইফ লিড করছি, এগুলো কিন্তু এই ডায়াবেটিস হওয়ার পেছনে অনেক দায়ী। যারা 6 ঘন্টার কম ঘুমাবে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে অনেক অনেক বেশি হবে। যারা স্লিম এবং যারা মোটা, এই দুইটা গ্রুপকে ভাগ করে গবেষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্লিমদের থেকে মোটাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে অস্বাস্থ্যকর খাবার, রাইট, অস্বাস্থ্যকর খাবার, হাঁটাহাঁটি না করা এবং কম ঘুমানো। যারা অলরেডি ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছেন তাদের কি ধরনের উপসর্গ দেখা দেয়? টাইপ 2 ডায়াবেটিস, আমাদের দেশে যে ডায়াবেটিসটা হয়, টাইপ 2 ডায়াবেটিসের কিন্তু খুব শুরুর দিকে কিন্তু খুব উপসর্গ থাকে না, সেজন্য আমরা স্ক্রিনিং করতে বলি। 40 বছর বয়স হলেই আপনার ফ্যামিলিতে কারো যদি থাকে, কেউ যদি মোটা থাকেন, তাহলে কিন্তু কোনো সিমটম না থাকলে কিন্তু আমরা করতে বলি টেস্ট, কারণ 50% মানুষের কোনো সিমটম থাকবে না, তার ডায়াবেটিস হয়েছে কিন্তু ভেতর ভেতর কিন্তু ক্ষতি করছে। আর সিমটম যদি বলতে চান, যখন সুগার অনেক বেড়ে যায় তখন ঘন ঘন 3টা কার্ডিনাল সাইন বলি, ঘন ঘন পেশাব হওয়া, বেশি বেশি পিপাসা পাওয়া এবং ওজন কমে যাওয়া। এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল সাইন, হ্যাঁ, যে এটা যদি থাকে তাহলে একজন ধরতেই পারেন যে আমার ডায়াবেটিস হয়ে গেছে। সো এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট সাইন, গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে কারো কাটলে ঘা শুকাচ্ছে না, ভীষণ দুর্বল লাগছে, ঝিমানি লাগছে, দুর্বলতা লাগছে, অবসাদ, কারো সেক্সুয়াল প্রবলেম হয়ে যাচ্ছে, এই ধরনের গায়ের মধ্যে খোস পাচড়া হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চামড়াটা খসখসে যাচ্ছে, বিভিন্ন রকম সিমটম নিয়ে কিন্তু ডায়াবেটিস আসতে পারে। অনেক সময় আমরা দেখি রোগীদের এক ধরনের ওজন কমে যাওয়া বা ওয়েট লসের একটা হিস্ট্রি থাকে, তো এর সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক রয়েছে? ওজন বাড়লে ডায়াবেটিস হয়, আচ্ছা, কিন্তু ডায়াবেটিস হলে আবার ওজন কমে যায়, কেমন, এটা খেয়াল করতে হবে। আর আমরা যে 3টা কার্ডিনাল সাইনের কথা বলছিলাম, যে ঘন ঘন পেশাব হওয়া, ওজন হ্রাস পাওয়া এবং বেশি বেশি পিপাসা পাওয়া, তার মধ্যে একটা আপনি খেয়াল করেছেন যে ওজন কমে যাওয়া হচ্ছে। অকারণে কারো যদি ওজন কমে যায়, সাপোজ আমি ডায়েট করছি না, আমি এক্সারসাইজ করছি না, হঠাৎ করে আমি দেখলাম যে আমার 1 মাসে 3 কেজি 4 কেজি ওজন কমে গেল, এরকম কোনো সিমটম থাকলে সাথে সাথে তার সুগারটা চেক করা উচিত। ল্যাবরেটরিতে যাবেন, গ্লুকোজ খেয়ে খালি পেটে একবার, আর গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে সুগার চেক করবেন, আপনি 100% শিওর হতে পারবেন আপনার ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নেই। ওজন যদি কারো হ্রাস পায় হঠাৎ করে, তো সেক্ষেত্রে অবশ্যই যে গ্লুকোজের যে টেস্টগুলো আছে ডায়াবেটিস ডিটেক্ট করবার জন্য, সেগুলো করিয়ে নিতে হবে। এখন কেউ আক্রান্ত হয়ে গেছেন ডায়াবেটিসে, তার জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট অপশনস আপনারা রেখেছেন? ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। তার মধ্যে হচ্ছে যে প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটা, সপ্তাহে 5 দিন হলেও চলবে, তার মানে 150 মিনিট। কেউ যদি অনেক ব্যস্ত থাকেন, সপ্তাহে 3 দিন হাঁটেন 50 মিনিট করে, এনাফ। এখন মানুষ সবাই খুব ব্যস্ত, আপনি জানেন। তো 3 দিন যদি কেউ সময় বের করতে পারেন, 50 মিনিট করে হাঁটেন, তাহলে কিন্তু হয়ে যাবে 150 মিনিট সপ্তাহে। এটা 1 নম্বর কথা। সেকেন্ড হচ্ছে যে ডায়েটারি মডিফিকেশন। যারা অনেক মোটা তারা কম খাবেন, আর যারা অনেক স্লিম তারা একটু বেশি খাবেন। ডায়েট করা মানে কিন্তু কম খাওয়া সেটা নয়, হ্যাঁ, ব্যালেন্স ডায়েট একটা করতে হবে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব কিছুর একটা পার্সেন্টেজ আছে। এই সমন্বিতভাবে একটা সুষম খাদ্য তাকে গ্রহণ করতে হবে এবং ক্যালোরিটা আমরা কিছু কার্টেল করতে বলি যারা ওবিস থাকেন, এবং আমাদের টার্গেট থাকে যে 5 থেকে 7% ওজন কমানো।
এবং এরপরে আসেন ডায়েট এক্সারসাইজ হলে এরপর হচ্ছে ঘুম। আমরা আগে বলেছি কেউ 6 ঘন্টা যদি না ঘুমান ডায়াবেটিস কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সাইটোকাইন বাড়তে থাকে যারা কম ঘুমান, এবং ডায়াবেটিস কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, জটিলতাগুলো হতে থাকে। চতুর্থ পর্যায়ে হচ্ছে ওষুধ। দেখেন ওষুধ কিন্তু প্রথমে না, না। ওষুধের প্রয়োজন হচ্ছে চতুর্থ পর্যায়ে। প্রথম স্টেপগুলো যখন যদি আমরা আপনি এই জিনিসগুলো ফেইল করব, রাইট, এবং এই 3টা জিনিস কেউ যদি না করে তার ঔষধ ফেল করবে, এটা ধরে রাখেন 100%, শতকরা 100% ওষুধ ফেল করবে কেউ যদি এই 3টা স্টেপ না মানে। এবং আমরা যেটা বলছিলাম যে ওষুধ হচ্ছে যে 4th পজিশন, এবং ওষুধের মধ্যে আপনি জানেন যে মুখে খাওয়ার ওষুধ আছে এবং ইনসুলিন রয়েছে। তো এইগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে ইন্ডিভিজুয়ালাইজড এক একজনের জন্য একটা প্রয়োজ্য আমরা সিলেক্ট করি। পেশেন্টের ওজন, উচ্চতা, তার দৈহিক গঠন এবং তার পরিধির উপরে নির্ভর করে আমরা কোন চিকিৎসা ধরনের চিকিৎসার দিকে আপনারা যাবেন। কারেক্ট। আচ্ছা, অনেকে আছেন ইনসুলিন, এটি ওনারা ভাবেন যে একটা ইনজেক্টেবল একটা প্রসেস, বা চামড়ার নিচে এভাবে ইনজেকশন দিতে হবে, হয়তো ব্যথা পাবো, কিংবা শুধু মুখে ওষুধ দেন। চিকিৎসকের কাছে যদি চিকিৎসক তাকে ইনসুলিন সাজেস্ট করেন, তিনি কিন্তু ডিনাই করতে থাকেন যে না, আমাকে মুখে দেন, আমি মুখে খাবো, যতগুলো ইচ্ছা মুখে দেন। তো এক্ষেত্রে যদি কেউ ইনসুলিনের প্রয়োজন হয় কিন্তু তারপরেও তিনি নিজে থেকে সেটি না নেন, তো সেক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? দেখেন ঔষধগুলো কিন্তু আমরা প্রাথমিকভাবে ওষুধই দেওয়া হয়, হ্যাঁ, প্রাথমিক ওষুধ দেওয়া হয়। মেটফর্মিন নামে একটা ওষুধ আছে, সেটা লাইফস্টাইল মডিফিকেশন বা মেটফর্মিন দেওয়া হয়, এবং মেডিকেশন দিয়ে ইজিলি কিন্তু মানুষ 5-6 বছর চলতে পারে। এবং আপনি খেয়াল করবেন যে আমরা মুখে খাওয়ার ওষুধ দিচ্ছি, এবং যে গবেষণাগুলো দেখাচ্ছে যে 6 বছর যাওয়ার পরে ডায়াবেটিসের বয়স সাধারণত ওষুধগুলো কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। কোনো কোনো মানুষ আছে সারা জীবন ট্যাবলেটে চলতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 6 বছর যাওয়ার পরে শতকরা 50% রোগী কিন্তু ইনসুলিনের উপর নির্ভরশীল হতে হবে, ট্যাবলেটে কন্ট্রোল হতে চাইবে না। তখন যেটা আমরা রোগীকে বুঝাই যে হ্যাঁ, আপনার তো ট্যাবলেটে কন্ট্রোল হচ্ছে না, আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে তো আপনার নানা রকম ক্ষতি হয়ে যাবে, সুতরাং ইনসুলিন চলে আসা উচিত। তো এই কাজটা কিন্তু খুব কঠিন, আপনি ঠিকই ধরেছেন, এটা একটা দুরূহ কাজ ইনসুলিনে মানুষকে কনভিন্স করা, কারণ সূচের ভয় পৃথিবীতে পায় না এমন কোনো মানুষ কিন্তু নাই। খুব হাসি মুখে কেউ ইনসুলিন নিচ্ছে এটা আমি আজ পর্যন্ত দেখি নাই এই আমার দীর্ঘ অভিজ্ঞতা ডায়াবেটিস চিকিৎসা। তো যেটা হচ্ছে যে যদি আপনি রিস্ক বেনিফিট দেখেন যে হ্যাঁ, যে আমার ইনসুলিন না নিলে আমার এই ক্ষতি হচ্ছে, সুতরাং ইনসুলিন নেওয়া উচিত। কাউন্সেলিং যদি করতে পারি আমরা, এক্স্যাক্টলি, আমরা যদি রোগীকে বুঝাতে পারি তাহলে কিন্তু রাজি হয়। এবং আপনি জানবেন যে আগের কালে যেরকম ছিল ইনসুলিনের যে গঠনগুলো, যে আমরা সূচ ব্যবহার করতাম, ভায়াল থেকে সিরিঞ্জ দিয়ে নিতাম, বড় বড় সূচের সমস্যা ছিল, এখন কিন্তু একটা আমূল পরিবর্তন এসছে ইনসুলিন দেওয়ার পদ্ধতিতে। এগুলোকে আমরা বলি ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। তার মধ্যে পেন এসছে, যেটাতে নিডল খুব ছোট, অনেক পেন আছে একদম 2টো চুলের সমান, তার আগার এবং আয়তন 2টো চুলের সমান, এবং একদম ব্যথা লাগে না বললেই চলে। এরপরও কিন্তু রয়েছে ইনসুলিন পাম্প, যে আপনি ফুটা না করে ইনসুলিন দিতে পারবেন, এরকম সিস্টেমও চলে এসছে। এবং উন্নত বিশ্বে রয়েছে, যেটা এটা বাংলাদেশে চলে এসছে কিন্তু, যে আপনি খোঁচা না দিয়ে ইনসুলিন দিতে পারবেন, ইনসুলিন পাম্প বলে এটাকে। আরেকটা আধুনিক চিকিৎসা যেটা বাংলাদেশে আসবে অচিরেই, সেটা হচ্ছে যে ইনসুলিন ইনহেলেশন। ইনহেলার আমরা শ্বাসকষ্টের জন্য অ্যাজমা যেগুলো ব্যবহার করি, সেটা ইনসুলিন ইনহেলার অলরেডি ইউএসএ বা কানাডা, সিঙ্গাপুরে পাওয়া যাচ্ছে, এবং বাংলাদেশে খুব, ওরা বলেছে যে বাংলাদেশে ওরা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। এবং আমি মনে করি যে আমাদের ডায়াবেটিস যারা ইনসুলিন নিচ্ছেন তাদের একটা সারা জীবনের লালিত স্বপ্ন যে কখন আমি এটা বাদ দিতে পারবো, আমি মনে করি সেই সময় চলে আসছে, আমরা আশা করতেই পারি। স্যার, ডায়াবেটিস নিয়ে আর অনেক কিছু জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রতিদিন যেরকম সুষম খাবার প্রয়োজন, তেমনি ডায়াবেটিক রোগে আক্রান্ত একজন রোগীর সুষম খাদ্য ব্যবস্থাপনা দরকার। তা না হলে একজন ডায়াবেটিক রোগী সহজেই নানা রকম জটিল রোগ, যেমন কিডনি ডিজিজ, করনিক হাইপারটেনশন, করনিক হার্ট ডিজিজ, গ্যাংগ্রাইটিস ইত্যাদিতে আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ। এর মধ্যে প্রথম দুটির ভূমিকা অনস্বীকার্য।
একজন ডায়াবেটিক রোগীকে প্রতি 2.5 থেকে 3 ঘন্টা পর পর সময় মেনে খাবার গ্রহণ করা উচিত। রুটিনটি হবে নিম্নরূপ: সকালের খাবার সকাল 7:30 থেকে 8টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে একটি মধ্যবর্তী খাবার। দুপুরের খাবারটি হবে অবশ্যই 1টা থেকে 2টোর মধ্যে, 4:30 থেকে 5টার মধ্যে বিকেলের নাস্তা এবং রাতের খাবার 8টা থেকে 8:30টার মধ্যে। ডায়াবেটিক রোগীদেরকে আমি সবসময় 10টা থেকে 10:30টার মধ্যে একটি খাবার নিতে বলবো, বিশেষ করে যে সমস্ত ডায়াবেটিক রোগী ইনসুলিন নেন, কারণ দীর্ঘ বিরতির পর ডায়াবেটিক রোগীরা যদি ওই সময়ের খাবার গ্রহণ না করেন তাহলে তারা সহজেই হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হয়ে পড়েন, যা কিনা ডায়াবেটিক রোগীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত নিম্নরূপ: তাদের খাবার তালিকায় শর্করা জাতীয় খাবার থাকবে শতকরা 50 থেকে 55 ভাগ, প্রোটিন জাতীয় খাবার থাকবে 20 থেকে 25 ভাগ এবং ফ্যাট জাতীয় খাবার থাকবে 15 থেকে 20 ভাগ। এই শর্করা জাতীয় খাবারের মধ্যে ভাত, আলু, পাস্তা, নুডলস ইত্যাদি উল্লেখযোগ্য, কিন্তু মূল জাতীয় খাবার যেমন গাজর, মিষ্টি আলু, গোল আলু ইত্যাদি পরিহার করতে হবে বা সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রাণীজ প্রোটিনটা হতে হবে অবশ্যই উচ্চমানের, কারণ অ্যানিম্যাল সোর্সের প্রোটিন সবচাইতে ভালো। উদ্ভিজ্জ প্রোটিনকে আমরা সেকেন্ডারি ক্লাস প্রোটিন হিসেবে ধরে থাকি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ডায়াবেটিক রোগীরা প্রায় বুঝেন না, কোন জাতীয় খাবারগুলো বা ফলগুলো সহজে তারা গ্রহণ করবেন। একজন ডায়াবেটিক রোগী সব ফলই গ্রহণ করতে পারবেন, তবে টক জাতীয় ফল হলে সবচাইতে বেশি ভালো হয়। মিষ্টি জাতীয় ফলে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, কারণ এগুলোতে চিনির পরিমাণ বেশি থাকে। ডায়াবেটিক রোগীদেরকে সাবধানতার সাথে গ্রহণ করতে হবে পাকা আম, কাঁঠাল এবং লিচু, কারণ পাকা আমে কিটোসিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ডায়াবেটিক রোগীরা সীমিত পরিমাণে আম খেতে পারবেন। ডায়াবেটিক রোগীরা অন্যান্য সব রকম শাকসবজি নিশ্চিন্তে খেতে পারবেন। অনেকেরই মধ্যেই একটি ভ্রান্ত ধারণা আছে ডায়াবেটিক হলে অনেক খাবারই খাওয়া যাবে না, কিন্তু একজন ডায়েটিশিয়ান হিসেবে আমি বলবো ডায়াবেটিক রোগে আসলে না বলতে কোনো কিছু নেই। সব খাবারই আপনি খাবেন, কিন্তু সেটা হবে পরিমিতভাবে। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে একজন ডায়াবেটিক রোগী ডায়াবেটিক রোগের জটিলতা দূর করে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই সুন্দর জীবনযাপন করতে পারেন। স্যার, আমরা যেহেতু ডায়াবেটিস মেলাইটাস এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বললাম, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একটু আমাদের জানাবেন বা কিছু উপদেশ বা পরামর্শ আমাদের দর্শকদের জন্য আপনার রয়েছে কিনা, হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস। এখন গবেষণা দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 8 জনই আটকাতে পারবে ডায়াবেটিস হওয়ার আগেই। সুতরাং এটা অনেক বড় একটা সুযোগ সবারই নেওয়া উচিত। 84% ক্ষেত্রে ডায়াবেটিস প্রিভেন্টেবল। কিভাবে? আপনার ডায়াবেটিস হলে আমরা হাঁটাহাঁটি শুরু করি না, তার আগে তো করি না, তাই না? সুতরাং ডায়াবেটিস হওয়ার আগেই যদি আমরা হাঁটি, প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, এবং আমরা যদি শতকরা 5 থেকে 7 ভাগ ওজন কমাতে পারি, আমরা যদি সুষম খাদ্য গ্রহণ করি, আমরা যদি মোটা না হয়ে যাই এবং 6 ঘন্টা যদি ঘুমাই, জাঙ্ক ফুড যদি আমরা না খাই, কোমল পানে যদি আমরা অ্যাভয়েড করি, স্মোকিং যদি না করি, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা শতকরা 84 ভাগ ক্ষেত্রে কমে যাবে। এবং আমাদের দেশের জন্য এর থেকে ভালো স্ট্র্যাটেজি হয় না। আমাদের মধ্যম আয়ের দেশের মতো ডায়াবেটিস এক্সপেন্সিভ ডিজিজ, আমরা কিন্তু এটার পর ট্রিটমেন্ট কিন্তু অনেক বেশি কস্টলি, হ্যাঁ, স্পেশালি যখন কমপ্লিকেশনস হয়। সুতরাং আমাদের দেশের জন্য সবথেকে কস্ট এফেক্টিভ হচ্ছে ডায়াবেটিসের প্রিভেনশন, এবং এটা একদম হাতের কাছে আমাদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ডায়াবেটিস ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রক্ত স্বল্পতা আমরা কখন বলবো? জি, যখন আমাদের দেহে রক্তের পরিমাণ সাধারণত আমরা বলি 12 উপরে, হিমোগ্লোবিন যদি 12 গ্রাম পার ডেসিলিটার জি জি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 11.5 গ্রাম পার ডেসিলিটারের বেশি থাকা উচিত। যখন এর চেয়ে কমে আসে তখন তাকে আমরা বলবো রক্ত স্বল্পতা বা রক্ত স্বল্পতা, যাকে আমরা ইংরেজিতে বলি অ্যানিমিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।